যেসব ছেলে পায় না ছেলেবেলা, উঁচু উঁচু দালান বাড়ির দরজাটা নেই খোলা। সাত সকালে শীতের দিনে গুগলি শামুক খোঁজে ধান কুড়ুতে ধানের মাঠে ধান ঝাড়ানোর কাজে। পাওনা টাকা বায়না কত, বাড়ি খান চিকনায়, রামযাত্রায় সীতা সাজে ঝুমুর গানও গায়। এত আলো তবু ওরা ঝুপড়ি ও ফুটপাতে শুকনো পেট বৃষ্টি নিয়ে গরু মুরগির সাথে। নমস্কার। আমার সৃষ্টির মধ্যে দিয়ে শিশুকে মধ্যে কিছু ছড়িয়ে দেওয়া এবং মানুষের মধ্যে কিছু বিজ্ঞান চেতনা ছড়িয়ে দেওয়া, এইটাই আমার লক্ষ্য। আর এই লক্ষ্য নিয়ে আমি প্রথম থেকেই একদম ছোটোবেলা থেকেই বলা যায় আমি এইভাবে চলেছি। তারপরে দিক পাল্টাতে পাল্টাতে পড়াশোনা শেষ করেও স্কুলের কাজ করেও আমার কিন্তু এই লেখাটা এবং ওই গানের সুর দেওয়া এগুলো কিন্তু যায়নি, যেহেতু বাচ্চাদের মধ্যে আমি ছিলাম। আর সেখানেই নাটক করতে করতে বাধ্য হয়েছি নিজেই নাটক লিখতে, নিজেই গানে সুর দিতে। এইভাবে আমার পথ চলা। পাওয়ার হয়তো কিছু নেই, কিন্তু আনন্দ এর মধ্যে খুব আছে। এবং মানুষকে থাকতে গেলে, সমাজে থাকতে গেলে যে তিনটে জিনিস নিয়ে চলতে হয়, একটা হচ্ছে অর্থ, একটা আদর্শ, আর একটা হচ্ছে মানুষ। তাই অর্থ তো সব কিছু নয়, আবার আদর্শও সব কিছু নয়, আবার মানুষ যদি একা থাকে তাও কিছু নয়। কিন্তু এই অর্থটাকে কিভাবে ব্যয় করতে হবে, তার যে আদর্শ থাকবে, বিজ্ঞান চেতনা থাকবে, এবং মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, মানে বিজ্ঞান চেতনা, এইগুলোকে ঢুকিয়ে না দেওয়া পর্যন্ত একটা সমাজ কিন্তু মানে ভালো হতে পারে না। আর যতক্ষণ না সমাজ ভালো হবে ততক্ষণ দেশ ভালো হবে না। সেই কথা আমার সবসময় যেন খেলা করে। এই নিয়েই পথ চলা, পথ হাঁটা শিশুদের নিয়ে। এটা তো সমাজের সম্মানটা, এটাই তো মানুষ চায়। ব্যক্তিত্বকে প্রকাশ করা এবং সামাজিক বন্ধনে জড়িয়ে পড়া, যে ঐক্যবদ্ধ চেতনা গড়ে তোলা, এইটাই তো কাজ। একটা দর্শন মানুষের মধ্যে যদি থাকে, ঠিক দর্শনটা, তাহলে সেই আদর্শ নিয়েই সে চলবে। বা টাকা পয়সা তো সবাই রোজগার করে। আমি তো সেই পাতে হাঁটলে হয়তো সেইভাবে প্রচারের মধ্যে যেতাম, কিন্তু আমি সেটা যাইনি এবং আমি নীরবেই সাধনা করি। তার মধ্যে থেকেই মানুষ কিন্তু আমাকে চিনেছে। এই মুহূর্তে আমাকে অনেক ছেলে মেয়ে আমার কাছে আসছে, তাদেরকে আমি হাতে করে মানে গড়ে তুলছি তাদের। যেমন এই সম্প্রতি গেলাম, এই মাসখানেক দুয়েক হলো ত্রিপুরায় গেলাম একটি নতুন মেয়েকে নিয়ে। সে আমাকে কাকিমা করে, আমাদের সঙ্গে সদস্য হলো, সে আমাকে খুব শ্রদ্ধা করে। সে যখন গেল যে কাকিমা আমি কিন্তু একটা কিছু করবোই, আমরা দুজন হাতে। আমি তো গানও গাইতে পারি না, কিছু না। বলছে না হোক, আপনি করুন। ট্রেনে বসে বসে লিখলাম, সেইটা ট্রেনে বসে বসে একটা আলেখ্য তৈরি করলাম। সেটা ওই ঘরের মধ্যে বসে বসে দুজনে মানে আস্তে আস্তে রিহার্সাল দিলাম, দিয়ে সেটাকে করলাম। ও যেভাবে মানে কি বলবো, মানে আনন্দেও আমাকে জড়িয়ে ধরলো। এই যে পাওয়া, এই যে হাতে উঠে আসা, আবার বলছে 21শে ফেব্রুয়ারির জন্য করতে। আবার আন্তর্জাতিক বাংলা ভাষা সমিতি, সংস্কৃতি সমিতির পক্ষ থেকে আমরা যদি কিছু করতে পারি তার জন্য আমাদের বলছে একটা রিহার্সাল করুন আর একটা কিছু তৈরি করুন। এই যে মেয়েরা আসছে, আরও 2-3টে ছেলে মেয়ে এসছে আমার সঙ্গে, তো তারা যোগ দিচ্ছে কেন? যোগ দিচ্ছে যে ওনার কাছে থাকলে যদি আমি একটুখানি কোথাও জায়গা পাই,
আর আমি তাদেরই তুলে ধরছি যে আমার এই সংস্থাটাকে চালিয়ে নিয়ে যেতে পারবে। আমার দর্শন আমি নিজেই, আমার নাতনিকে আমি সেইভাবে তৈরি করছি। আমি জানি যে আমার পরবর্তীকালে ছেলেও হয়তো গান বাজনা মানে ভালোবাসে, বৌমাও ভাসে, কিন্তু আমার নিজের নাতনিটাকে আমি সেইভাবে তুলে ধরছি। সে যেভাবে কবিতা আবৃত্তি করে, যেভাবে সে গান গায়, যেভাবে মানে রচনা লিখতে পারে, এইটাই আমার কাছে অনেক পাওয়া। আমার বংশধর যদি জেগে ওঠে সেটাই তো আমার কাছে অনেক পাওয়া। আর প্রতিবেশী সমাজ তা আমার পক্ষ দিয়ে বা আমার নাতনির ভিতর দিয়েই তো প্রকাশ পাবে। আর আমি অন্য কার বাচ্চাদের কি করে তুলতে পারি। আমার কিছু লোক আছে, ওই যে বললেন ট্রান্সলেট করা, আমার কবিতা হয়তো আমি নিজে ট্রান্সলেট করলাম, যে যে পারেন তিনি করলেন। আর যারা যারা পারেন না, আমার একটা গ্রুপ আছে, সুন্দর গ্রুপ, যারা মানে যে কী বলে বড় বড় আর কি বলে প্রিন্সিপাল থেকে শুরু করে আর অফিসার থেকে শুরু করে, তারা আমার একটা গ্রুপ আছে, যে গ্রুপ আমাকে ভীষণ সাহায্য করেন, তারা এগিয়ে আসেন। তো সেই জায়গা থেকে তাদের উপরে ছেড়ে দিই। হয়তো আমারটাই আমি করলাম, আমি সব ট্রান্সলেট করতে পারি না, অত আমার দক্ষতা নেই। আমি বাংলা, পিওর বাংলাটা আমি করতে পারি। তো ওই যে দুটো একটা হয়তো কাউকে করে দিই, এইটুকুনি, আমার অত নলেজ নেই। প্রথমে মনে রাখতে হবে যে আমি কিন্তু একজন সংগঠন মানে সংগঠক, এবং একটা সংগঠনের মধ্যে দিয়ে চলেছি। তো সংগঠনের যারা লেখালেখি করবেন তাদের তো নিশ্চয়ই একটা মানে অন্য চোখে দেখতে হবে, তাকে লিখেও দিতে হবে, হয়তো তাকে বলতে হবে যে এই গানটা তুমি ঠিক করো। কারণ আমি তো সেইভাবে দক্ষ মানে সম্পাদক হতে পারবো না। সে হয়তো আনসারদা হতে পারবেন, রাসবিহারী দে ছিলেন, কিন্তু আমি সেটা হতে পারবো না। আমি যেহেতু একটা ছোট্ট জায়গায় আছি, সেই ছোট্ট জায়গায় মানে শিল্পী সাহিত্যিককে তুলে ধরাই আমার কাজ, এইটাই আমি মনে করি। এবং সংগঠন যদি ঐক্যবদ্ধ না হতে পারে তাহলে কিন্তু একটা সমাজের মানে শুধু সমাজের নয়, সংগঠন একটা নষ্ট হওয়ার দিকে চলে যায়। আমাদের কমিটি তো রাজ্য কমিটির লেখা একরকম হবে, কেন্দ্র কমিটির লেখা একরকম হবে, আর জেলার লেখা একরকম হবে। কারণ সবাই তো আর প্রতিষ্ঠিত কবি সাহিত্যিক নন। আমাকে চলে ছেঁকে তোলা, আমার কাজ হচ্ছে ছেঁকে তোলা, যেটা আমি আমার দিয়ে বুঝি। যার জন্য আমি বর্ধমান জেলায় আগে ছিলাম। বর্ধমান জেলা থেকে যখন দুটো জেলা হলো, আমি বললাম আমি আর থাকতে পারছি না, পশ্চিম বর্ধমান জেলায় চলে গেলাম। কিন্তু এখন বর্ধমান জেলাটা কিন্তু আমার উপরে যেটা ভিত্তি করেছিল, এখন কিন্তু বর্ধমান জেলাটা কিন্তু আস্তে আস্তে নিয়ে পড়েছে। তো এই যে আমরা 6 এবং 7 যে শিশু উৎসব করলাম, শিশুদের মধ্যে প্রতিযোগিতা, নানান তাদের কবিতা শোনা, এই যে করলাম, এতে আমাদের যারা রাজ্য কমিটি যখন শুনলেন, আমাকে যেভাবে অভিনন্দন জানিয়েছেন এবং স্ত্রী পর্যন্ত বলেছেন যে আমি কিন্তু এবার ঝর্ণাদি যাব। আমি অবশ্যই, তো এবার বলছে আমি সাংসদ থেকে এটা জানাচ্ছি। তো এই যে এইটাই হচ্ছে কি, আমি তো সেখান থেকে যদি তারা রে থাকে, কারণ আমি তো পাঠাই সেখানে। যেহেতু আমি সিটিতে বাস করি, তো এইখানকার জল হওয়ার সঙ্গে গ্রাম্য জল হওয়া একদম মিলবে না। কিন্তু আমি যে এই সংস্থাটা করি, এই যে পিছিয়ে যারা সম্প্রদায়, প্রান্তিক সম্প্রদায়ের মধ্যে যে কাজটা আমি করি, তাদের মধ্যে কিন্তু এখন তারা পড়তে পারছে না করে তারা এগিয়ে আসছে এবং আমাদের একটু পড়ান। আমরা সেটা একটা করেছি, আমরা 70 জন বাচ্চাকে নিয়ে আমরা পড়াশোনা শেখাই, এবং আমার ভাই বউ আছে তার মধ্যে, সেও কিছু শেখায়। প্রায় 1/7 ছেলে মেয়ে কিন্তু শিখতে আসে। আর আমরা যেখানে আসি, যেমন আমার নাতনি যে হিমশিলাতে পড়ে, এই ধরনের তো অনেক হিমশিলা রয়েছে, সেখানকার বাচ্চারা আসে না, তবু তাদের গিয়ে অনেক বলতে হয়। তাদের হেড টিচারদের সঙ্গে, তাদের টিচারদের সঙ্গে যোগাযোগ করে তবে একজন ছেলে বা মেয়ে আমি আনতে পারি।
তারপরে যখনই তার হয়ে গেল, সে চলে গেল, আমাকে যেমন ফোন করে বলছি আমার পুরস্কারটা আমি আনতে যাব। আমি যে আমি তো থাকছি না ঘরে, 3-4 দিন পরে আসবেন। তাহলে যখন সে এলো, যখন সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো, তাহলে কেন সে পুরস্কারটা নিয়ে গেল না? তাহলে মা বাবার মানসিকতা এখানে দায়ী। মা বাবা যদি তার বাংলাটাকে না শেখায়, ভাষা হচ্ছে সমাজের একটা দর্পণ। সব জায়গায় আমাদের ভাষা তো আর স্থান পাবে না, না সেইখানকার জল হওয়াতে আমার ভাষাটা হবে না। ভাষা তো মানুষকে তৈরি করে, যার জন্যে আমাদের সমাজের মধ্যে পদস্খলন বা যাই হোক, মানে একজন ভদ্রলোক সেদিনে বললাম, এই যে বছর খানিক আগে ছেলেকে মানুষ করে দিলাম, আমেরিকায় গেল, ব্যাস আমরা দুজনে ঝাড়া হাত পা। এই যে একটা মানসিকতা, টাকা রোজগার করাটাই কি মানুষ হওয়ার লক্ষণ? না আমাকে আরও মানুষ হতে গেলে বাবা মায়ের সঙ্গে থাকা চাই, তাকেও নিয়ে যেতে চাই। আমি যদি আমেরিকায় থাকি, আমি আমেরিকাও তো মা বাবাকে নিয়ে যেতে পারি। প্রথমত হচ্ছে ধরুন ডিজিটাল হয়ে একটা, যেমন আমাদের ভিতরে সমাজের মধ্যে একটা তার পরিষ্কার ছাপ দেখা যাচ্ছে যে বাবা মা শুয়ে আছে ঘরে ছেলেকে নিয়ে বা মেয়েকে নিয়ে, বাবা একদিকে মুখ ফিরে দেখছে, মা একদিকে মুখ ফিরিয়ে দেখছে। এই যে মাঝখানে বাচ্চাটা না পাচ্ছে গল্প শুনতে, না পাচ্ছে ঘুমাতে, তার মনটা সেখানে কি হচ্ছে? তাহলে বাবা মাকে আগে কিন্তু ওই ফোনের থেকে বিরত থাকতে হবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে কি, তাকে তো ওই সিরিয়ালগুলো না দেখে যদি দুটো বই পড়ানো যায়, বইমুখী করানো যায়, এবং বাচ্চাদের দুটো গল্প বলানো যায়, দুটো বই কেনা যায়, তাহলে আমার মনে হয় তার মধ্যে যেমন একটা পরিবর্তন ঘটবে। আমি কিছু এরকম টিচার বা এদের আনতে পেরেছি, যেমন সেদিন আমাকে 3 বা 4 বার প্রণাম করলো, তো বললো যে আপনাকে না প্রণাম করে আমি এই পুরস্কারটা নিতে পারছি না। তো এই যে তাকে উদ্বুদ্ধ করতে পেরেছি, এইটাই মানে এইভাবে যদি উদ্বুদ্ধ সবাই করতে চান, মানে মানুষের থাকতে গেলে কিন্তু একটা আদর্শবোধ থাকা চাই। তাতে অনেক পাশের বাড়ি আমাদের যেমন কাকারা বা ভয় পেতাম যে অমুক কাকা আমাদের তাহলে বললে বাবাকে বলে দেবে, মা কানে যাবে, এই জায়গাটা ভয় ছিল। ভয়টাই কিন্তু আমাদের এই সমাজ নেই, বিচ্ছিন্ন একটা পরিবেশের মধ্যে আমরা বাস করছি। এই ছোট ছোট যে আমরা করছি, যেগুলো চেষ্টা করছি আমরা, কিছু মানুষ তো আছেনই, এখন তো ভেসে যায়নি সবাই, তো তাদের নিয়ে যেভাবে আমরা চলছি, সবাই আমরা বুড়ো হলেও, এবং কিছু যুবক যুবতী আসছে, তারা বুঝতে পারছেন যে এটা আমাদের ঠিক হচ্ছে না। তো তাদের ছেলে মেয়েদের মধ্যে তারা কিন্তু বাংলা ভাষাটাকে, ভাষা যদি না জানে কেউ, কিন্তু তার মাটিতে কিন্তু তার পাঠায় কখনো থাকতে পারে না। সেই জন্যে মানুষ হতে গেলে ভাষাটাকে আয়ত্ত করতে হবে আগে। ভাষা হচ্ছে এমন একটা জিনিস, যে জিনিসের মধ্যে যে ধরুন একটা যখন একটা শিশু ভূমিষ্ঠ হল, তাকে 2 হাতে করে মা যে আদর করলেন, তারপরে সে আস্তে আস্তে পরিবারের সঙ্গে মিশে গেল। পরিবারের থেকে সে চলে গেল কোথায়? বাইরে, স্কুল কলেজে। তখন সে আস্তে আস্তে বিচ্ছিন্ন হতে লাগলো। যে সে বিচ্ছিন্ন ভাবটাকে যদি বাবা মা যদি তার নিজস্ব পরিধির মধ্যে এবং নিজস্ব চিন্তা চেতনার মধ্যে, বিজ্ঞানের মধ্যে না দিতে পারেন, তাহলে সেই ছেলে কখনো মানুষ হবে না। হয়তো টাকা রোজগার করতে পারবে, কিন্তু মানুষ সে হবে না। যারা সত্যিকারে লিখতে পারছেন, আমাদের ওখানে যেমন বিশিষ্ট যাদের ছড়ার হাত খুব সুন্দর, তারা কিন্তু কোনো জায়গায় কোনো স্থান পাননি, ওই আমাদের ওই মধ্যেই ঘুরে বেড়াচ্ছেন, এবং আমাদের এই কলকাতার ওই আমাদের নিখিল ভারত শিশু সাহিত্য সংসদের ভিতরেই তারা ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু তারা যে বাইরে, তা আমি এই জন্য আমি যখন উৎসব করি বা বাচ্চাদের নিয়ে আমি এইসব লেখালেখি প্রোগ্রামগুলো, তাদের কবিতা শেখানো হোক বা নাচ শেখানো হোক, তার মধ্যে আমি বলি দিই সবসময় যে স্থানীয় কবিদের কবিতা নিই, স্থানীয় কবিদের কবিতা যেন তারা পাঠ করে, সেইভাবে আমি আমার প্রোগ্রামটাকে আমি সাজাই। রামকৃষ্ণদেব এক জায়গায় বলেছেন, টাকা মাটি, মাটি টাকা। টাকা মানে তো টাকা নয়, অর্থ নয়,
সেটা হচ্ছে সম্পদ, সব কিছু মিলিয়ে সে মাটি থেকেই তৈরি হয়। তাহলে আমার যখন একটা, ওই যে আগেও বলেছি, ভূমিষ্ঠ শিশুটাকে যখন আমরা তালগোল পাকানো শিশুটাকে আমরা মানুষ করতে চাই, আমাদের ভাবধারা তার মধ্যে দিতে হবে, আমাদের ভাষা তাদের জাগিয়ে দিতে হবে, তবেই সে মাটিতে শক্ত হয়ে দাঁড়াতে পারবে। এবং সৃজনশীল একটা চেষ্টার মধ্যে দিয়ে সে এই যে চাকরির জন্য সে কিন্তু হাহাকার করতে পারবে না, ঠিক তার গতিটাকে সে বুঝিয়ে নেবে, সে নাচে হোক, গানে হোক, বিজ্ঞানে হোক, যে কোনো জায়গায়। কারণ এই যে আমাদের সমস্ত চাঁদে যাচ্ছে, এতে যাচ্ছে, যা বিজ্ঞানী আমাদের বাঙালিরা কত আছে সেখানে। তাহলে কি তারা তো নিজেদের ভিত থেকে, সে মাটি থেকেই তৈরি করেছে, বাংলাদেশ থেকে, বাঁকুড়া থেকে, পুরুলিয়া থেকে যারা যাচ্ছে, তাহলে সেখানেও মানুষ হচ্ছে, তারা তো ইংলিশ মিডিয়ামে পড়ছে না। সমস্ত শিশুর মধ্যে কিন্তু একটা গতি আছে, সে কোন দিকে যাচ্ছে বাবা মাকে লক্ষ্য করতে হয়, সে কোন দিকে যাচ্ছে। এবং যদি তার চোখটাকে সন্ধানী চোখ হয়, সে কিন্তু সেই দিকেই তাকে রাখবে। আর ভাষা সে অনেক শিখুক না, আমার দাদু 4টে ভাষা জানতেন এবং সেই 4টি ভাষায় তিনি বক্তৃতা দিতে পারতেন। তো সুতরাং আমার দাদু পেরেছেন বলে আমার ছেলে পারবে না, শিখুক, তার নিশ্চয়ই সে ইংরেজি শিখবে, অন্য কিছু শিখবে, যার মাতৃভাষা, সে মাতৃভাষাতে আগে প্রথমে পাঠ নিক। কারণ তার আবহাওয়াটা, তার জল বাতাস, সে তার মধ্যে ঢুকিয়ে যায়। তার ভাষার মধ্যে যে যে কী বলে পরিবেশ আছে, সে পরিবেশটা না ঢুকে গেলে সে কী করে চিন্তা ভাবনাটাকে তার প্রসারিত করবে। আমার লেখাটা হচ্ছে তাৎক্ষণিক, যখন একটা কিছু দেখলাম সঙ্গে সঙ্গে কিন্তু সেটাকে হয় গদ্যে হোক পদ্যে হোক লিখে নিলাম। কিন্তু আমি যখন তারপরে সেটাকে মানে পরে কিছুদিন পরে সেটাকে পড়লাম, তখন মনে হয় এই জায়গাটা এটা দিলে ভালো হতো, ভালো লাগছে না। এই যে লাগছে না, আমার লেখা আমার নিজেরই অনেক সময় ভালো লাগে না, যেটা যদি এখানে একটা শব্দ বসাতে পারতাম, শব্দ চয়ন, তো অনেক সময় দ্রুত অনেক কাজ করতে হয়। যেমন সেদিনে ওই বললাম সাইকেলের শতবার্ষিকীতে আমাকে বলে দিল আমাদের মহিলারা যে সাইকেলের ওপরে একটা নাটক আমরা মঞ্চস্থ করব, তাড়াতাড়ি লিখে দাও। এবার সাইকেলের ওপরে একটা নাটক তো লিখে দিলাম, 2 দিনের মধ্যে তাকে পাঠানো হলো। এবার তারপরে যখন দেখছি যে এইখানে সাইকেলের আরও কিছু কথা ছিল, ছিল এইরকমভাবে একা তো না ভাবলে, একা না ভাবলে, দেখুন আমি যখন এই করছি, ঘরে বসে আছি একা এবং নিশ্চিন্তে একটা প্লটটাকে চিন্তা করছি, একটা কোনো শব্দ শুনলাম বা হাঁটতে হাঁটতে বা চলতে চলতে সেই শব্দটা নিয়ে করছি, তখন মনে হচ্ছে যেন মানে ওটা বোঝা যাবে না যে আমি কি সব একা হয়ে গেছে, আমি যেন আসছে না কেন কথাগুলো, এই পরের কথাগুলো আসছে না কেন, তখন মনে হয় সত্যি খুব একা। যখন আমার এইগুলো মানে কোনো সৃষ্টি করি না, তার মধ্যে যদি আমি চলে যাই, ঢুকে যাই যে কোনো জায়গায়, আমি কিন্তু সেটা যতক্ষণ না হবে ততক্ষণ আমি মানে ওই ছুটতেই থাকবো। এইটাই আমার হচ্ছে একটা জিনিস যেটা আমার মানে ছেলের কাছেও বকা খায়, মেয়ের কাছেও বকা খায়, কোন দিকে মন আছে তোমার। তা কিন্তু ওই যে বললাম, সেই জিনিসটা নিয়ে, সেই শব্দটা নিয়ে আমাকে একটা কিছু করতেই হবে। কেউ যদি আমাকে বললো, আমাকে একজন, আমি গেছি লাইব্রেরিতে, তো এমএ পরীক্ষা দেবে, নাটক সম্বন্ধে পাচ্ছে না। এবার শিশুদের নাটক, বড়দের নাটক, কখন কি হচ্ছে, তখন লাইব্রেরিয়ান বলছে ওনাকে ধরুন। তো 3টি মেয়ে ছিল, 3টি মেয়ে বলছে আমার পরীক্ষা দিদি, তাই আপনি পারবেন? আমি বলছি তুমি এসো না, আপনার ঠিকানাটা দিন। তারপরে দেখছি ঠিক চলে গেছে, তো গিয়ে ওকে সব বুঝিয়ে টুঝিয়ে দিলাম এবং রবীন্দ্রনাথের বই দেখেও আমি কিছু মানে তোমরা এখান থেকে নোট নাও, বলে যে নাটকটা এমন কিছু নয়, এখানকার শিশু নাটকে প্রথম। যখন প্রাপ্তিটা আসে তখন তাই মনে হয় যে বোধহয় আমি কিছুটা হলেও মানুষের মধ্যে প্রবেশ করেছি। একটা অসমীয়া মেয়ে আমার কবিতা পড়ে, এবং ও প্রথমে আমাকে একজন বললেন যে
আপনি পিলাক সম্বন্ধে একটা কবিতা দেবেন। আরে পিলাক সম্বন্ধে আমি তো ঠিক জানি না, কি পিলাকটা কী। তখন উনি আমাকে বলে দিলেন। তো আমি সেই পিলাকটা তাকে দিয়ে দিলাম। উনি ওই ভদ্রলোক সজলবাবু, উনি আবার পাঠিয়ে দিলেন ওকে ওই কাব্যমণি বরা। তো কাব্যমণি বরা কবিতাটা পেয়ে ইংলিশে ট্রান্সলেট করেছে, ওদের অসমীয়াতে ট্রান্সলেট করেছে, দিয়ে আমাকে ফার্স্ট হয়ে জানিয়েছে। কোনোদিন আমি প্রাইজে কিন্তু আগে ছিল, এখন এই সময় প্রাইজ টাইজ তো আমি নিই না। বলছে ঠিক আছে দিদি, ঠিক আছে দিদি, আপনি আমাকে কিছু লেখা পাঠান, আমার খুব ভালো লেগেছে। তা ওনার সপ্তাহে 2 দিন করে ওই করে অনলাইনে। আমি সেখানে কবিতা টবিতাও পাঠ করেছি, গল্পও পাঠ করেছি। তখনও আমার কাছে, আমি যে দিতে দিতে যে 80টা কবিতা হয়ে গেছে আমি জানি না। তো আমাকে কিছুদিন আগে বলছে যে আমি অসমীয়া ভাষায় এটা করেছি, মার্চ মাসে উদ্বোধন হবে, আসবেন অবশ্যই, আপনাকে আসতে হবে। আর এই সত্য তত্ত্ব আমি সব জানি না, তুমি সত্য নেবে নাও, আমার কোনো প্রয়োজন নেই, আমার লেখাটা প্রকাশ পেলেই হলো। নতুন পদ পেলে, এই যে আগেও তো বলেছি আমি, যে কোনো শব্দ কথা হয়, যখনই কিছু শুনি যে আমার বেশ ভালো লাগলো, তখনই সেটাকে নিয়ে আমার হৃদয়ে একটা আন্দোলন চলে। এইটাই তো সমস্যা কবির পক্ষে বলাটা। রং তো কবিরা ছড়িয়ে যাচ্ছেন, কিন্তু কতটা রং ছড়াতে পারলে সেটা তার কৃতিত্ব, তার কলমের ওপরে, কালির ওপরে সেটা নির্ভর করে। এটা তো ঠিকই, ভালোবাসা না পেলে তো সম্ভব নয়। সবারই ভালোবাসা, শ্রদ্ধা থাকে, আমাকে সবাই শ্রদ্ধাও করে, ভালোবাসে। নমস্কার, আমি দেবযানী চক্রবর্তী। ঝর্ণা মুখোপাধ্যায় আমার ননদ, আমার দিদিভাই। উনি খুব আমাদের স্নেহ করেন। এখনও উনি কবিতা লিখছেন, গান পরিবেশনা করছেন, আর ছেলেদের বা শিশুদের নিয়ে কত রকমের চর্চা করছেন। উনার এই অদম্য উৎসাহটা সবাইকে এখনো পর্যন্ত কত সুন্দরভাবে সবাই নিচ্ছে, সবাই কত কিছু জানতে পারছে ওনার জন্য। আমার না মাঝে মাঝে খুব অবাক বলে মনে হয় যে দিদি এই এত বছর বয়সেও এত সুন্দরভাবে যে এত কিছু করে যাচ্ছেন, সব কিছু নিয়ে যে চর্চা করে যাচ্ছেন, সবাইকে এখনো দিদি ছোট বড় শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত দিদি এখনো সবাইকে নিয়ে সবাই কিছু জানুক, সবাই কিছু করতে পারুক, সবাই কিছু শিক্ষা নিক, এটা দিদির একটা ভীষণ ইচ্ছা। এটা দেখে আমারও ভীষণ ভালো লাগে। আমার তো দিদিকে প্রচণ্ড, সেই জন্য দিদির জন্য গর্ববোধ হয় যে দিদির কাছে যদি আরেকটু কাছাকাছি থেকে আমরা যদি আরও কিছু শিখতে পারতাম, অনেক বেশি ভালো করতে পারতাম আমরা। দিদি তো আমাদের নিজেদের লোক। দিদি এই যে গতি প্রকৃতি, এই যে এত সুন্দরভাবে নিজেকে তৈরি সবার মধ্যে বিলিয়ে দেওয়া, এই থেকে আমি নিজেই অনেক কিছু শিখতে পেরেছি দিদির কাছ থেকে। দিদির কাছে তো বেশি কাছাকাছি থাকতে পারি না, আমরা দূরত্বটা আমাদের অনেকটাই বেশি, কিন্তু তবুও দিদি যতটুকু পাই দিদির মধ্যে থেকে, এই যে যেটুকু দিদিকে পাই যেটুকু হয়তো মধ্যে গল্প শুনেও অনেক সময় দিদির কাছ থেকে গল্প শুনে অনেক কিছু শিখতে পারি। এইভাবেই আমরা দিদির কাছ থেকে অনেক কিছু অনুপ্রেরণা পেয়ে থাকি আমরা। নমস্কার, আমি সুপ্রকাশ চক্রবর্তী, একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। আমি ছোটবেলা থেকে আমার দিদি ঝর্ণা মুখোপাধ্যায়কে দেখেছি একজন প্রাণচঞ্চল মানুষ হিসাবে। তার ভিতরে সাংস্কৃতিক মানসিকতা আমি ছোটবেলা থেকেই লক্ষ্য করেছি। আসলে আমাদের পরিবারে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল চিরকালই ছিল। আমার বাবা পণ্ডিত রঙ্গলাল চক্রবর্তী মহাশয় একজন সুলেখক ছিলেন, অসাধারণ কবিতা লিখতেন। সেই ঘরানায় আমার বড় হয়ে ওঠা এবং দিদিরাও
বাবার সাহচর্য পেয়ে ঋদ্ধ হয়েছে। যত দিন গিয়েছে দিদির লেখা তত পরিণত হয়েছে। এখন তার লেখনীতে একটা আলাদা স্বকীয়তা তৈরি হয়েছে। দিদির এই উদ্যম, তার নিষ্ঠা আমাকে অত্যন্ত উদ্বুদ্ধ করে। আমার অত্যন্ত ভালো লাগে আমাদের পরিবারের একজন সদস্য হিসাবে আমার অত্যন্ত গর্ববোধ হয় দিদির এই লেখক হিসাবে আত্মপ্রকাশের জন্য। আরও একটা মেয়ে রোজ রাতে সুরিখানা থেকে ফিরে বেসামাল খাদু উঠোনে দাঁড়িয়ে হাঁকে, আর লইব মাইরি বলছি, এবারে ছাড়ি দিব মদ। স্বপ্ন পোড়া ক্ষুধার আগুনে মদের নেশায় ভোলে ঘর সংসার। ওদিকে পোয়াতি বউ বিয়োবার যন্ত্রণায় কাঁদে উঠোন ঘর গেরস্থালি। রাতে জাগে ছানি পড়া ধাই, নাভি কাটা ব্লেড, নতুন বিচালি, আর মদ গন্ধ ভরা ছেঁড়া কাঁথা কানি। কাঁদে শিশু খুঁজে চলে দুধ নিস্তেজ স্তনে। বিধাতার বরে পৃথিবীর ফুটপাতে আরও একটা মেয়ে বিক্রি হওয়ার জন্য লাইনে দাঁড়ায়। আসরে নামার আগেই ভোরের কুকরো ডাকে, অদ্ভুত ভাবান্তর ঘটে যায় তার। এক গণ্ডুষ জল। মা বলেছিলেন গোছানো না হলে সংসার সাজে না। বাবা বলেছিলেন নিজেকে তৈরি করো, ফিকে হতে দিও না। স্যার বলেছিলেন সাধনা না থাকলে কিছু পাওয়া যায় না। নাকে খাটো করার স্পর্ধা ছিল না। সময়ের স্রোতে অসম্ভবের গন্ধ, মাথার উপর দিয়ে অলকা মেঘ হাঁটে, শ্মশানে ছাই উড়ে মাত্রা বাড়ায়। শব্দের মোহজালে নিঃসঙ্গ একা, নাকে কাকে দিয়ে যাব? পুরস্কার, উৎসব, আলোচনা, তোবড়ানো ঘরের খিদেরা একক, শীতে কম্বল দান, এক গণ্ডুষ জল। ছবি তুলে লোককে দেখায় শুকনো স্তন টানা শিশু, মোচড়ানো নিঃশ্বাস, রাতের প্রহরী হয়। বহু শতাব্দী প্রাচীন প্রান্তিক পাটনির একান্ত গোপন কথা। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। মাঝে মাঝে সমুদ্র ঝড় ঢাকে অন্ধকারে, গিলে খায় সমুদ্র সফেন, করে অসহায়। ক্ষয়ের ভিতরেও ভুলতে পারি না সেই বঞ্চনার কথা। নিরাশার সিঁড়ি বেয়ে আজি তাই জলের তলায় খুঁজি হৃদয়ের গান। সেই গান শুনে বুঝি জলে ছায়া পাখিদের, ঝুলে থাকা কত গাছ বাদুড়ের মতো পরিযায়ী পাখি নিয়ে। উদয় অস্তকালে আবির মাখা জলে ডুবে রাখি মন খানিক সময়। গোলা ভরে চাষি সোনা ধান দিয়ে। দেখেছে ঈশ্বরী শিল্পী শ্রমিক পাশাপাশি বসে ভাগ করে নিয়েছে চেতনা। বাংলার ইতিহাস করেছে মানবিক। সূর্য ওঠার আগেই দরজায় চোখ রেখে দাঁড়ায় যখন, সময়কে বুঝে নিতে ভোলেনি সন্তানরা। ভোলেনি অন্ধকারের গোপনীয় কথা। বিলাসী বৃষ্টি নয়, বৃষ্টি ঝরা ঘামে ব্যথার ইতিহাস। দাঁড়িয়েছে সার দিয়ে কালো ঘোড়ার মতো, ভেতরে রয়েছে জেগে জাফরান রং। হয়তো তোমার সাথে এই পথে প্রথম আঁচল উড়ে রূপকথা এঁকেছিল। সুখ দুঃখ ফেলতে ফেলতে আজও শান্তিতে চাঁদের আসরে পাণ্ডুলিপি পড়ি। সবল দুহাতের মোচড়ানো স্পর্শ,
শরীর জড়িয়ে এঁকেছিল নতুন অধ্যায়। স্থির নৈশব্দের ভিতর তুমি আর আমি, অনেক আলো অন্ধকার মারিয়ে আজীবন বিশ্বাস আর সম্পর্কের রেখা একটা ফ্রেমে। সমুদ্র তীরের ছোট ছোট ইচ্ছেগুলো পরিপুষ্ট সময় সরণি, অন্ধ গহ্বরে বাঁধন হারা দমকা বাতাস, প্রাণকারা স্রোতস্বিনী অভুক্ত ঠোঁটে যৌবনের পালতোলা নৌকা। হয়তো তোমার সাথে এই পথেই আকাশ খুশি একগুচ্ছ কৃষ্ণচূড়া পাশে ছিল বলেই নির্ভুল বাতাস এখনো এক মনে রিপু করে ভালোবাসা। চিঠিটা কোথায় আজ আর মনে নেই, গোছানো শরীর ভাঙে রাতের আড্ডায়, মেঘ জমে মেঘ ভাঙে। ওস্তাদির দু চারটে শব্দ পিরিং পিরিং, গেরস্থালিকে মুছতে চায় রাবার দিয়ে। বিকেল ভাঙা আলো, অভিযান আজ, সন্ধ্যা রাগ পরবাসে। বাতাস খোঁজে স্বপ্নের কাস্তে চাঁদ, রবি শেখরের লোফালুপি খেলা নিয়ে বাংলা একাডেমি উদ্বেগ দৃশ্য। কটা দিন আঁকব কবিতা, রবি গান। যাপনের দিনলিপি থেকে চিঠিটা খুঁজছি, দিগ্ভ্রান্ত ডানা এক টুকরো বিবেক দেখালো চলো চলি। অফুরন্ত চিঠি জলে, ডট পেনের শব্দরা জুতোবদ্ধ রক্ত করবি। ঘন্টুদার দোকানে রমরামা বাজার হারানো ঘন্টুদার জন্য মনটা খচখচ করে। বাঁশ বাগান নেই কিন্তু বাঁশ আছে, শব্দের বিস্তার নেই, আভাস অসামান্য, ভঙ্গুর স্মৃতি নানান পর্যটনে। সামনের দোকানে নাম না জানা খাবার এনে দিতে হয় সংসারে। সন্তানকে প্রাচুর্যে ভরিয়ে রাখা দুপুরের ভাত বিকেলে। দ্বৈত সত্তায় মিশে যাবার উপায় নেই, চিত্তের গতি নিঃশব্দে প্রতিযোগিতায়। পুত্রের অন্ন জল ছেড়ে বৃদ্ধাশ্রমের কথা ভাবতে শেখায়। এই তো সেদিন জন্মদিনে রবি ঠাকুর, এই তো সেদিন জন্মদিনে রবি ঠাকুর মঞ্চে একা, ফুল দিয়ে সাজায়নি কেউ, ছড়া বলেনি ছোট্ট খোকা। একা কেন ভাইটি আমার, মুচকি হেসে বলেন কবি, বন্ধুরা সব একা ঘরে, আয় কাছে আয় আঁকি ছবি। প্রণাম নেবেন বিশ্বকবি, যেই আমার চোখ খুলেছে হারিয়ে গেলেন রবীন্দ্রনাথ, প্রভাত পাখি সুর তুলেছে। কত দূর ছুঁয়ে গেছে এক টুকরো বিকেলে, কটা কথা হয়েছিল, তারপর দীর্ঘ নীরবতা। প্রতিদিন কথা চলতো একা একা, হারানো কথাদের দেখা বহুদিন পর। পরিত্রাণ নেই, শেকড়ের অন্ধকার কত দূর গেছে, স্নায়ুর চঞ্চলতাও বোঝেনি অসহায় জীবনের মাপ। অন্ধ ছায়া, সময়ের অধিকার নিতে বাক নাই যৌবন, বাস্তব জটিলতার দূরত্বে রহস্য। বিশ্ব পারছে না আয়ু ধরে রাখতে, হাওয়া বইছে, নদী চলছে, রোদ বিলিয়ে দিচ্ছে সূর্য। এখানেও নেগেটিভ চিন্তা। হাসপাতালের বেডে শুয়ে পাঁজরের ফাঁক দিয়ে যে দেখব তার উপায় নেই। শুনতে পাচ্ছি নীরবতার প্রাচুর্য, নদীর চর জুড়ে সারসার ফসিল, আঁচড়ে আঁচড়ে অন্ধ ছায়া বাড়ছে। খুঁজে চলেছি কাকটার পায়ের ছাপ। কবিতার শেষ পংক্তির মতো রিহার্সাল দিয়েই চলেছি, শব্দদের ঠিক জায়গায় বসাতে পারছি না কেন? জবাবটা বড় প্রশ্নচিহ্ন এঁকে দিচ্ছে আগামীর চোখে মুখে। ধান গাছ ঘোমটা খুলে আলপথে চেয়ে রাখে, ধান গাছ ঘোমটা খুলে আলপথে চোখ রাখে আলসেমিতে শুয়ে। টুকরো জমিনগুলোর ফুলকপি টমাটো উঁকি ঝুঁকি মারে, মুঠো মুঠো রোদ্দুর ক্ষেতের পাখির মতো একরাশ ভাবনায় চঞ্চল। শাড়িতে ঢেউ ওঠে, আঁচল উঠছে দুলে, বিছিয়ে রাখি তাকে। বনগাঁ ট্রেন হুশ করে চলে গেল আমাকে নামিয়ে। চিমনিতে ঠোঁট ঘষে একটা শালিক জাগালো আমায়। ভালোবাসার পাগলামি গলে গলে মুচকি হাসলো আশা। আগে যদি জানাতে অনেক অনেক কথা আসতাম থুয়ে, হয়তো তোমার জন্য এক পাশলা বৃষ্টি হয়ে গেল।